আসসালামু আলাইকুম। কালকে আমি বলেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বিচলিত, নার্ভাস এবং যুদ্ধ বন্ধ করার জন্য একেবারে উদ্গ্রীব। ট্রাম্প ইদানিং এত উল্টো পাল্টা কথা বলছেন, পরস্পর বিরোধী। একটা কথা বলার কয়েক ঘন্টা পরে উনি অন্যত্র যে কথা বলছেন তার সঙ্গে আগের কথার কোনো সামঞ্জস্য নেই, সম্পর্ক নেই। এবং তিনি বললেন যে যুদ্ধ তো প্র্যাকটিক্যালি শেষ হয়ে গেছে, আমরা এখন যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা করছি, আমাদের যে টার্গেট আমরা ওগুলো অ্যাটেইন করেছি। সঙ্গে সঙ্গে তার প্রতিরক্ষা মন্ত্রী তিনি কি বললেন? তিনি বললেন যে পিটার হেগসেথ, তিনি বললেন যুদ্ধ তো এখনো শুরুই হয়নি। প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ, প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যুদ্ধ শেষই হয়নি। তারপরে ইরানের এবং ইসরায়েলের যদি তুলনা করি আমরা, ইসরায়েলের এবং আমেরিকার ক্ষয়ক্ষতির খবর মানে তেল আবিব সরকার এবং ওয়াশিংটন সরকার খুব কৌশলের সঙ্গে সেগুলো ব্ল্যাক আউট করে রেখেছে। স্বয়ং আমেরিকানরা পর্যন্ত জানে না, যে তাদের কত ক্ষয়ক্ষতি হয়েছে। তাদেরকে বলা হচ্ছে 8 জন সৈনিক মারা গেছে এবং আমরা বিজয়ের দ্বার প্রান্তে, ইরানের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা নিরপেক্ষ পর্যবেক্ষক এবং ভিডিও এবং ছবি দিয়ে যা দেখি তাতে দেখা যাচ্ছে তেল আবিবের অবস্থা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত গাজার মতো। এবং যেটা আমি গতকাল বলেছি, ইসরায়েলের প্রায় 70% লোক একাধিক পাসপোর্টধারী, তারা যুদ্ধ শেষ হওয়ার পরে পালিয়ে যাবে, যেমন অলরেডি তাদের একজন মন্ত্রী পালিয়ে গেছে। এখন মোদ্দা কথা, যেটা টাইটেল আজকে বলেছি, ইরান চাইছে যুদ্ধ দীর্ঘায়িত করতে, আর ট্রাম্প এবং নেতানিয়াহু এখন কিং কর্তব্য বিমূঢ়। তারা যুদ্ধ বন্ধ করতে চান, কিন্তু নতুন নেতা ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি প্রথম দিনই যে বক্তৃতা দিলেন, জ্বালাময়ী বক্তৃতা, যে আমরা কোনোভাবেই যুদ্ধ বন্ধ করব না এবং আমাদের শত্রুদের আমরা নিশ্চিহ্ন করে দেব, যে কোনো মূল্য আমরা দিতে আমরা প্রস্তুত। এদিকে দেখা যায় ট্রাম্পের বক্তব্যের সঙ্গে মুজতবা খামেনির বক্তব্য যদি তুলনা করি, তাহলে দেখবো একদিকে একজন বিশ্বাসী, আত্মবিশ্বাসী, সাহসী এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে কথা বলছেন মুজতবা খামেনি। অপরদিকে ধরি মাছ না ছুঁই পানি, মানে যেটাকে বলে পারপিচুয়াল অ্যাম্বিগুইটি, অনবরত যে একটা কথার সঙ্গে আরেকটা কথার সঙ্গতিহীন ভাবে বলে যাওয়া, সেটা এখন ডোনাল্ড ট্রাম্পের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে যেখানে প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি দ্রুত শেষ হবে নাকি আরো দীর্ঘ হবে? আমি পিটার হেগসেথ, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর কথার সঙ্গে একমত যে যুদ্ধ এখনো ভালো করে শুরুই হয়নি। ইরান কেবলমাত্র তার হাইপারসনিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করতে শুরু করেছে। এর ফল কোন দিকে যাবে এটা বলা মুশকিল নয়, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এই যে ইন্টারসেপ্টার, যেটা দিয়ে মিসাইল গুলোকে ধ্বংস করা যায়, ড্রোন ধ্বংস করা যায়, সেই ইন্টারসেপ্টার তাদের আর নেই। তারা 2-4 দিন যুদ্ধ করতে পারবে ইন্টারসেপ্টার দিয়ে। সুতরাং এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে পলিসি হবে সেটা হচ্ছে একটা সর্বাত্মক যুদ্ধ, মানে যে যুদ্ধ ধ্বংসাত্মক যুদ্ধ, সিলেক্টিভ না। তারা দরকার হলে এখানে যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে। তার মানে আমরা একটা পারমাণবিক যুদ্ধের হুমকি থেকে পৃথিবীকে মুক্ত দেখতে পাচ্ছি না। ইতিমধ্যেই আপনারা খবরে দেখেছেন, যারা দেখেননি তাদের বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যেটাকে বলা হয় ডুমসডে প্লেন, এই ডুমসডে প্লেন হচ্ছে E-6B মার্কারি, E-6B মার্কারি। এটা ফেব্রুয়ারির 28 তারিখে এই অঞ্চলে আনা হয়েছে। এখন E-6B মার্কারি বিমানকে বলা হয় ডুমসডে প্লেন, মানে যখন কোনো জায়গায় পারমাণবিক বোমা ব্যবহার করা হয়, ফাটানো হয়, তারপরে সেখানে একমাত্র রেডিয়েশনকে উপেক্ষা করে যে বিমান চলতে পারে, একটা 707, বোয়িং 707 কে কনভার্ট করা হয়েছে ডুমসডে প্লেন বলে, E-6B মার্কারি। এই বিমান পারমাণবিক যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরে সেখানে নেওয়া হয় দেখার জন্য যে কি ঘটেছে।
সেই বিমান আনার এখানে অবকাশ কেন হলো? তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র ধরে রেখেছে যে একটা পারমাণবিক যুদ্ধ যদি হয় তখন এই যুদ্ধের পরে এখানে অবজার্ভ করার জন্য, রেকি করার জন্য, দেখাশোনা করার জন্য আমাদের E-6B মার্কারি বিমান লাগবে। এখন আমরা অনেকেই গুজব শুনে আসছি যে নেতানিয়াহু মারা গেছেন, কেউ বলছে তার ভাই মারা গেছে। নেতানিয়াহু বা ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু বা অপসারণে কোনো বড় ধরনের পরিবর্তন আসবে না। রেজিম চেঞ্জ বা সরকার উৎখাতের ফলে একটা নতুন সরকার আসবেই এটা বলা যায় না। ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন যে খামেনিকে সরিয়ে দিলেই জনগণ রাস্তায় নামবে ইরানে, এবং সেখানে ওই ইরানের শাহের ছেলে রেজা শাহ পাহলভি সে এখানে সম্রাট হিসেবে, রাজা হিসাবে চলে আসবে। মানে গ্রাউন্ড রিয়ালিটির সঙ্গে ট্রাম্পের কোনো সম্পর্ক নেই, এবং সে ব্যাপারে কোনোদিনও পারদর্শী ছিলেন না তিনি। তাকে কিছু লোক যা বলে সে কথা শুনে উনি কথা বলেন, এবং তারা যখন অন্য কথা বলে তখন তিনি তাদের কথার সঙ্গে তাল মিলিয়ে অন্য কথা বলেন। একমাত্র যেটা আমি রেজিম চেঞ্জের কথা বলছি, জনধিকৃত সরকার উৎখাতের পরে সেখানে রেজিম চেঞ্জ হয়ে যায়। যেমন আমাদের দেশে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ ও শেখ হাসিনার উৎখাতের পরে নতুন সরকার, একটা নতুন ব্যবস্থা, নতুন সিস্টেম গড়ে ওঠে। কিন্তু জিয়াউর রহমানের উৎখাতের পরে কিন্তু বাংলাদেশে কোনো নতুন সরকার আসেনি, বিএনপি ক্ষমতায় রয়ে যায়। তদ্রূপ আয়াতুল্লাহ খামেনির অপসারণের ফলে ট্রাম্প যেটা মনে করেছিল নতুন সরকার আসবে, নতুন সিস্টেম আসবে, সেটা আসেনি, আসার কথাও নয়, কেননা খামেনি সরকার যথেষ্ট জনপ্রিয়। কিন্তু যেটা মুদ্রা কথা, ইরান ডোনাল্ড ট্রাম্পের এই প্রপোজাল সিজ ফায়ার, এটাকে সিজ ফায়ারকে প্রত্যাখ্যান করেছে। সিজ ফায়ার প্রত্যাখ্যান করে যুদ্ধ দীর্ঘায়িত করতে যাচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সেই দম নেই। যে যুদ্ধ যে দীর্ঘায়িত হবে সেই যুদ্ধের টিকে থাকার মতো তাদের যে ইরানিয়ান মিসাইল, ইরানের তো বিমান বাহিনী নেই, মিসাইল দিয়ে সেই বিমান বাহিনীর শূন্যস্থান পূর্ণ করেছে আরো সফলভাবে। এত পাওয়ারফুল মিসাইল আছে ইরানের কাছে, যেগুলো আমি লিস্টে আমি দিয়েছি, ওগুলোকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমেরিকার এবং ইসরায়েলের নেই। সুতরাং যুদ্ধটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইরান বনাম আমেরিকা ও ইসরায়েল, কিন্তু ইরান গালফ কান্ট্রিগুলোকে নিউট্রালাইজ করে দিয়েছে, মার্কিন ঘাঁটিগুলো শেষ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে আর কোনো অবলম্বন নেই যে ওই এলাকার থেকে কাউকে তার সাথে নিয়ে যুদ্ধ করার মতো কেউ নেই। সৌদি আরব বলেন, কাতার, বাহরাইন, কেউই ট্রাম্পের পক্ষে, ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি নেই। জনগণ তাদের বিরুদ্ধে। যেটা আমি আগেও বলেছি, ইরাকে এবং বাহরাইনে শিয়া মেজরিটি, এবং কুয়েতে এবং সৌদি আরবে বিরাট শিয়া জনবসতি বসবাস করে। সুতরাং শিয়াদের সেন্টিমেন্ট, জনগণের সেন্টিমেন্ট কে ইগনোর করে তারা যুদ্ধ করতে যাবে ইরানের বিরুদ্ধে, এটা সম্ভব নয় আরব দেশগুলো। সুতরাং আরব দেশরা এই যুদ্ধ শেষ হওয়ার পরে কিভাবে ইরানের সঙ্গে সখ্যতা বৃদ্ধি করা যায়, খাতির করা যায়, সে চেষ্টাই করবে। কেননা এই অঞ্চলে যে তেল হচ্ছে তাদের প্রধান এক্সপোর্ট, কাতারের জন্য গ্যাস, এলএনজি, আর একমাত্র রাস্তা হচ্ছে গালফ অফ স্ট্রেইট অফ হরমুজ, সেটা ইরানের নিয়ন্ত্রণে। মার্কিন যুক্তরাষ্ট্র এসেও সেটাকে ইরানের হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। সুতরাং যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘমেয়াদী হবে, এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করবে যুদ্ধে জিততে। কেননা এখন জায়নিস্ট লবি আমেরিকাতে এত শক্তিশালী, তাদের কথা মতোই কিন্তু ট্রাম্প নড়াচড়া করছেন। সুতরাং ট্রাম্প মরে গেলেই এই যে মার্কিন পররাষ্ট্র নীতিতে একটা আমূল পরিবর্তন আসবে, সেটা ভাববার কোনো কারণ নেই। ট্রাম্পের যারা অ্যাডভাইজার্স, জায়নিস্ট, হার্ডকোর ডাই-হার্ড জায়নিস্ট, যারা ইসরায়েল পন্থী, তাদের মধ্যে প্রথমে নাম করতে হয় জ্যারেড কুশনার। জ্যারেড কুশনার হচ্ছেন একজন ইহুদি এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা। তাকে ভার দেওয়া হয়েছিল গাজাতে তিনি ডেভেলপমেন্ট প্রজেক্ট করবেন, ক্যাসিনো বানাবেন, রিসোর্ট বানাবেন, প্রপার্টি ডেভেলপ করে বিক্রি করবেন। 2 নম্বর যার নাম বলা যায় লিন্ডসে গ্রাহাম। লিন্ডসে গ্রাহাম একজন সিনেটর, রিপাবলিকান পার্টির লিডার। তিনি ইসরায়েলের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক, এবং ইসরায়েলের কথা মতোই তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেন। তৃতীয় জায়নিস্ট যিনি, পিটার হেক্সেট, তিনি ইসরায়েলের একসময় অ্যাম্বাসেডর ছিলেন, উনি ইসরায়েলে বহুবার গিয়েছেন, এবং ইসরায়েলের সঙ্গে যে সম্পর্ক, তার কথা মতোই তিনি ইসরায়েলের কথা মতো ট্রাম্পকে ইনফ্লুয়েন্স করেন।
এখন বর্তমানে যে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত আছেন মাইক হাকাবি একসময় প্রেসিডেন্সিয়াল নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আপনাদের মনে আছে। তিনি একজন জায়নিস্ট এবং গ্রেটার ইসরায়েলে বিশ্বাস করেন, এবং পিটার হ্যাকসেট গ্রেটার ইসরায়েলে বিশ্বাস করেন, মার্কো রুবিও গ্রেটার ইসরায়েলে বিশ্বাস করেন এবং ট্রাম্পের একজন উপদেষ্টা। স্টিভ উইটকফ তিনিও একজন জায়নিস্ট। তার মানে এখন চারদিকে জায়নিস্টরা ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে রেখেছে। এখন জায়নিস্ট এবং এই যে কট্টর ডানপন্থী যারা আমেরিকাতে আছেন, তারা কিন্তু কেউই চায় না ইসরায়েল রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাক। এটা তাদের ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক আদর্শের একটা অংশ যে ইসরায়েলকে টিকিয়ে রাখতেই হবে। এখানে বড় বড় ব্যাংকার, বড় বড় টাকা পয়সার কথা আমরা বলছি, যে জন্য আপনি দেখেন কারা তাদের পৃষ্ঠপোষক। নেতানিয়াহুর পৃষ্ঠপোষক কারা, কি জন্য ইসরায়েল সৃষ্টি করা হয়েছিল, এগুলো আমি আরেকদিন আলোচনা করব। ইতিহাসের ব্যাপারটা, ইতিহাসটা একটু আপনাদের জানা দরকার। তবে এখন পৃথিবী পোলারাইজড হয়ে গেছে। ইরান যুদ্ধ করছে একটা প্রক্সি ওয়ার। এই প্রক্সি ওয়ারের মূল প্লেয়ার হচ্ছে চীন, রাশিয়া আর আমেরিকা এবং ইসরায়েল। ইরান এখানে ইচ্ছা করলেই একটা বিরাট ভূমিকা পালন করতে পারে না, এবং ইরানের একটা এক্সিস্টেন্সিয়াল ব্যাপার আর টিকে থাকার প্রশ্ন এখানে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেতানিয়াহু চায় ইরানকে ভেঙে চুরে অনেক ভাগে ভাগ করে দেয়া। সেটা ইরান নামে কোনো রাষ্ট্র থাকবে না, এই পরিকল্পনা। এবং ইসরায়েলও মনে করে যে তারা যে আদর্শ নিয়ে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই 1896 থেকে তাদের পরিকল্পনা। এ ব্যাপারে পরে আলোচনা করব, যে একটা জুইশ স্টেট হবে। এর পেছনে সাম্রাজ্যবাদীদের একটা চেতনা কাজ করেছে, এবং এই সাম্রাজ্যবাদ নতুন রূপে এখন প্রকাশিত হয়েছে। আপনাদের নব্য সাম্রাজ্যবাদ কি জিনিস সেটা বুঝতে হবে, এবং সেজন্যই ইসরায়েল এবং ইসরায়েলের টিকে থাকাটা নব্য সাম্রাজ্যবাদীদের জন্য এসেনশিয়াল, যাতে ছোট ছোট দেশগুলোকে, তেল সমৃদ্ধ দেশগুলোকে কন্ট্রোলে রাখা যায়। কিন্তু ইরান তার ভৌগোলিক অবস্থান এমন, তার রাজনৈতিক আদর্শ এমন, এবং ডিটারমিনেশন, জনগণের যে যুদ্ধ চালিয়ে যাওয়ার যে স্পৃহা, যখন তেহরানে বোমা পড়ছে, হাজার হাজার লোক দিনের বেলা এবং রাতের বেলায় সেখানে ডেমনস্ট্রেট করছে, রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন ইসরায়েল বিরোধী, আমেরিকা বিরোধী। তাদের স্পিরিটটা অনেক হাই। ইসরায়েলে কিন্তু আমরা ওই ব্যাপার দেখতে পাচ্ছি না। ভাঙাচোরা বাড়িঘর রয়েছে, জনগণ রাস্তায় নেই, তারা বাংকারে লুকিয়ে আছে বা অন্যত্র, তাদের দেখা যাচ্ছে না। শুধু ধ্বংসপ্রাপ্ত দালান কোঠা দেখা যাচ্ছে তেল আবিবে বা হাইফায়। এবং ইরান একাধিক ফ্রন্ট খুলেছে। ওইদিকে আপনার হেজবুল্লাহকে নিয়োগ করেছে উত্তর ইসরায়েলে বাধা দেওয়ার জন্য, আক্রমণ করার জন্য, এবং হেজবুল্লাহ শক্তি 1,00,000-এর মতো, 1,00,000 ফাইটার। এদিকে হুথি, তারা কয়েক লক্ষ। এবং তারা যদি এই যে রেড সি, যেখানে জেদ্দা বন্দর রয়েছে সৌদি আরবের, ওই যেটাকে বাবেল মান্দাব যেটা বলে, যেখান দিয়ে রেড সি তে ঢুকে সুয়েজ খালে যাওয়া হয়, সেখানে পৃথিবীর 60% তেল এবং সামগ্রী, ব্যবসা বাণিজ্য ওই চ্যানেল দিয়ে হয়, সুয়েজ ক্যানাল এবং রেড সি। সেটা হুথিদের মিসাইলের টার্গেটের ভেতরে, আয়ত্তের ভেতরে। একদিকে হুথি, আরেকদিকে আপনার হেজবুল্লাহ, আর গাজাতে হামাস কিন্তু মরে যায়নি, হামাসও রয়েছে। এদিকে ইরানিয়ান যে মিসাইল এবং ড্রোন, তারা এদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে। ইরান এখন 1 টনের নিচের কোন মিসাইল তারা ব্যবহার করছে না। হাইপারসনিক মিসাইল তারা ব্যবহার করবে, 5 ম্যাক বা 7 ম্যাক শব্দের চেয়ে 5 গুণ 7 গুণ জোরে যে মিসাইল চলে, 1 টন ওজনের, সেগুলো মারার জন্য ইন্টারসেপ্টর, সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে নেই। এখন একটা ম্যাভেরিক থট, যেটা কেউ চিন্তা করছেন না, আমি বলি অনেক হয়তো চিন্তা করছেন যে যুদ্ধ এইভাবে চলবে না, মানে এক পক্ষ মার খেয়ে যাবে। যখনই মার্কিন যুক্তরাষ্ট্র দেখবে যে তারা আর এই যুদ্ধে বিজয় লাভ করতে পারছে না সহজে, তখন তাদের শেষ অবলম্বন যে বড় অস্ত্র, সে অস্ত্র তারা ব্যবহার করবে। তারা তো এতটা কনফিডেন্ট। গাজায় ইসরায়েল 70,000-এর বেশি মানুষ হত্যা করলো, প্রায় 30-40 হাজার শিশু ও নারী। সারা পৃথিবীর বিবেক জাগ্রত হলেও কেউ কিছু করতে পারেনি, এবং সুন্নি ওয়ার্ল্ডে, মুসলিম ওয়ার্ল্ডে কোন রকম প্রতিক্রিয়া হয়নি বললেই চলে। আরব লীগ বলেন, আর তুরস্ক বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সবাই নিশ্চুপ। মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি দেখেন বাংলাদেশের ব্যাপারে দেখেন, ডক্টর ইউনূস বলেন আর বর্তমান সরকার বলেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি চুক্তি করবে, জিনিস কিনবে, সেটা নিয়ে তারা ব্যস্ত। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে মরণ কামড় ইরান দেবে,
মরণ কামড় ইসরায়েলও দেবে। এবং ইসরায়েলের যে প্রধান পৃষ্ঠপোষক এবং যাদের কথায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বা মার্কিন সেনেট, মার্কিন কংগ্রেস, মার্কিন প্রেসিডেন্ট, হোয়াইট হাউস বলেন, পেন্টাগন বলেন, কংগ্রেস বলেন, সবই যে রাষ্ট্রের অঙ্গুলি হেলনে চলে, সেই রাষ্ট্র যদি মনে করে তাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেট এসছে, তাদের এমন একটা কিছু করতে হবে যাতে ইরানকে চিরতরে ধ্বংস করে দেয়া যায়, কিন্তু সেটা খুবই মানে এত সহজ হবে না। এই জন্য তারা করতে পারবে, কিন্তু এরপরে চীন এবং রাশিয়া তারাও চিন্তা করবে তাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেট তাদের উপর এসছে। পারমাণবিক অস্ত্র যদি আমেরিকা ব্যবহার করে, তারপরে অন্য রাষ্ট্রগুলো বসে থাকবে না, তারাও ব্যবহার করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেই সেই অস্ত্রগুলো ব্যবহৃত হবে। তো আমি এটা বলছি, আমার কথাগুলো মিথ্যা হলে, বিফলে গেলে আমি মানে মিথ্যা প্রমাণিত হলে আমি খুশি হব। তবে আপনাদের চিন্তা আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমাকে জানাবেন আপনাদের মতামত। আমি ইতিহাস নিয়ে একটা আলোচনা করতে চাই, ক্রোনোলজি নিয়ে। হুথি মানে আপনার হেজবুল্লাহ, হামাস, হুথি, ইসরায়েল, জায়নিজম, ইরান, সৌদি আরব, এই গালফ কান্ট্রি গুলো, এবং সেখানে সাম্রাজ্যবাদীদের কি ভূমিকা ছিল, ব্রিটেন, ফ্রান্স এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলো নিয়ে আলাদা আলাদা ছোট ছোট এপিসোড করবো 10-12 মিনিটের জন্য। আপনারা জানাবেন ওই আলোচনাগুলো আপনারা শুনতে চান কিনা। আপনারা আমাকে এখানেও কমেন্ট করতে পারেন, আমাকে আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, ফেসবুকে বলতে পারেন। আমি আপনাদের কমেন্ট গুলো পড়ি এবং সেই অনুযায়ী কাজ করব। ঐতিহাসিক পর্যালোচনা যদি শুনতে চান, আমি একটার পর একটা 8-10টা লেকচার আমি এই ব্যাপারে দেব, যদি আপনারা চান। ভালো থাকবেন সবাই। পৃথিবীতে যুদ্ধের বদলে শান্তি আসুক, এটাই আমরা কামনা করি, কিন্তু আমরা চাইলেই তো হবে না। বড় বড় প্লেয়াররা কি চায়, খেলোয়াড়রা কি চায়, সেই অনুযায়ী পৃথিবীর ভাগ্য, ভূগোল, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি সবকিছুই ওইভাবে পরিচালিত হবে। ভালো থাকবেন সবাই। সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।